বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাস্টার্সের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমি এমএসসি কেমিস্ট্রি কোর্স 7549 এবং বিষয়টি হচ্ছে কেমিস্ট্রি পলিমার অ্যান্ড বায়োপলিমার এর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর কয়েকটি টপিক তোমাদের সামনে আলোচনা করব এবং টপিকগুলো হচ্ছে চেন স্থানান্তর বিক্রিয়া ও চেন স্থানান্তরকারী এজেন্ট। 2 নম্বর হচ্ছে সংযোজন ও ঘনীভবন পলিমাকরণের মধ্যে পার্থক্য। 3 নম্বর হচ্ছে পলিমার অণুর ফাংশনালিটি, পলিমাকরণ মাত্রা, বিক্রিয়ার ব্যক্তি এবং সর্বশেষ এটা হচ্ছে ক্যারোথার্ডস সমীকরণ। তো শুরুতে আমরা চেন স্থানান্তর বিক্রিয়া ও চেন স্থানান্তরকারী এজেন্ট এটা নিয়ে একটু আলোচনা করব। শুরুতেই ফ্রি রেডিক্যাল পলিমাকরণ প্রক্রিয়ায় প্রাপ্ত পলিমার অণুর আণবিক ভর প্রত্যাশিত আণবিক ভরের তুলনায় সাধারণত কম হয়, কারণ বাড়ন্ত পলিমার চেন যে প্রান্তটা আছে এটা পূর্ণতা প্রাপ্তির পূর্বে বিক্রিয়ায় বিদ্যমান অন্য কোনো অণুর সাথে পরমাণু স্থানান্তর করে, ফলে তার চেন যে স্থানান্তর এটা বন্ধ হয়ে যায়। যেমন একটা বাড়ন্ত ফ্রি রেডিক্যাল চেন পলিমার চেন, আমরা বলেছিলাম যে ফ্রি রেডিক্যাল পলিমাকরণের যে প্রাপ্ত পলিমারের যে আণবিক ভর এটা তার প্রত্যাশিত আণবিক ভরের তুলনায় কম হয়, কারণ সে বলেছিলাম যে বাড়ন্ত যে পলিমার চেন এটা পূর্ণতা প্রাপ্তির পূর্বে বিক্রিয়া মাধ্যমে বিদ্যমান অন্য কোনো একটি অণুর সাথে সে পরমাণু স্থানান্তর করে। যেমন মনে করো XY অন্য কোনো একটা অণু, এইটা সুষম ভাঙ্গনের ফলে এরকম যার যার ইলেকট্রন সে নিয়ে নেয়, তখন এক্স এর উপর যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় এটা এসে এর সাথে যুক্ত হয়ে যায়, ফলে তার যে চেনার স্থানান্তর বা বৃত্তিকরণ এটা বন্ধ হয়ে যায়। যেমন তখন সে আবার আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখন দ্বিতীয় রেডিক্যাল যে আছে, দ্বিতীয় যে মলিকুল বা অণু, এটা থেকে যে রেডিক্যালটা তৈরি হয় এই রেডিক্যালের ক্রিয়াশীলতা এটা সমপর্যায়, ফলে এই রেডিক্যালটা যখন উৎপন্ন হয় তখন সে আবার একটা চেন তৈরি করতে পারে। এই কারণে এটাকে চেন স্থানান্তর বিক্রিয়া বলা হয়। আবার বলে যে দ্বিতীয় অণু থেকে যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় এই ফ্রি রেডিক্যালের ক্রিয়াশীলতা যে প্রাথমিক যে ফ্রি রেডিক্যাল ছিল এটার প্রায় সমপর্যায়, এই কারণে উৎপন্ন রেডিক্যাল সে আবার আরেকটা চেন তৈরি করতে পারে। এই জন্য এটাকে বলা হয় চেন স্থানান্তর বিক্রিয়া, এটা চেন ট্রান্সফার। এখন এই যে চেন স্থানান্তর বিক্রিয়া এটা দুই ধরনের হয়।
একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন স্থানান্তর, এটা দু ধরনের। চেন স্থানান্তর হচ্ছে দু ধরনের। এক নম্বর হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন পরমাণু স্থানান্তর, আন্তঃআণবিক হাইড্রোজেন পরমাণু স্থানান্তর যেমন একটা বাড়ন্ত চেন রেডিকেল, এর সাথে আরেকটা পলিমারে, একটা বাড়ন্ত চেন রেডিকেলের সাথে যখন আরেকটা পলিমার যুক্ত হবে তখন দেখা যাচ্ছে যে ওই পলিমারের যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এখানকার মধ্যে সুষম বাঙ্গন হয়। সুষম বাঙ্গন হয় যে হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা তৈরি হবে এটা এসে এখানে যুক্ত হবে, অর্থাৎ দুইটা ভিন্ন পলিমারের মধ্যে হাইড্রোজেন এর স্থানান্তর ঘটার ফলে তোমার যে চেইন ট্রান্সফারটা এটা হবে। দেখো এই হাইড্রোজেনটা তোমার এখানে চলে আসবে, চলে আসলে এটা হয়ে যাবে এরকম, আর এখানে সে আবার একটা বাড়ন্ত চেইন সে তৈরি করবে। এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন পরমাণু স্থানান্তরের যে দুই নম্বর, যেটা হচ্ছে অন্তঃআণবিক। অন্তঃআণবিক হচ্ছে একই অণুর মধ্যে হাইড্রোজেনের যে স্থানান্তর, যেমন মনে করো এই মনে করো একটা বাড়ন্ত চেন রেডিকেল, এখান থেকে কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে বিষম বাঙ্গন ঘটে যে ফ্রি রেডিকেল তৈরি হবে এটা আসে সে এখানের সাথে যুক্ত হবে এবং এখানে আরেকটা রেডিকেল সে তৈরি করবে। তখন এইটা যখন হাইড্রোজেনটা এখানে চলে আসবে তখন সে এরকম একটা ফর্ম তৈরি করবে, তখন সে এখানে একটা রেডিকেল তৈরি করবে আর এখানে এসে হাইড্রোজেন যুক্ত হবে এবং এই কার্বন একটা রেডিকেল তৈরি হবে। এটাকে বলে অন্তঃআণবিক হাইড্রোজেন পরমাণুর স্থানান্তর। এখন এই যে চেইন সূচনাকরণের জন্য বিক্রিয়া মাধ্যমে সাধারণত চেইন স্থানান্তরকারী এজেন্ট, চেইন সূচনার জন্য বিক্রিয়া সিস্টেমে সাধারণত চেইন স্থানান্তরকারী এজেন্ট যোগ করা হয়। চেইন স্থানান্তরকারী এজেন্ট হিসাবে মার্কেপটাইন সমূহ।
চেন স্থানান্তরকারী এজেন্ট হিসাবে সাধারণত মার্কেপটাইন সমূহ ব্যবহার করা হয়, যেমন স্টাইরিনের পরিমাকরণে বিউটাইল মার্কেপটাইন, সাধারণত ব্যবহার করা হয়। তখন এটার মধ্যে বিষম বাং, এটা বিউটাইল মার্কেপটাইন। বিষম বাঙ্গন ঘটে হাইড্রোজেন পরমাণুতে মুক্ত মূলক তৈরি হয়, এই হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়, এটা আবার মুক্ত মূলক তৈরি হয়। এখন এই যে চেন স্থানান্তর এজেন্ট যোগ করার ফলে মনোমার থেকে পলিমার তৈরির সময় যে সামগ্রিক হারের কোনো পরিবর্তন ছাড়াই এই পলিমারের আণবিক ভরের হ্রাস ঘটে। এ হচ্ছে মোটামুটি চেন স্থানান্তর বিক্রিয়া এবং চেন স্থানান্তর এজেন্ট। আমাদের দ্বিতীয় যে টপিক, এটা ছিল সংযোজন ও ঘনীভবন পলিমাকরণের পার্থক্য। আমরা যদি 1 নম্বর যে পার্থক্যটা, এটা আমরা সংজ্ঞার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা লিখব। সংযোজন বিক্রিয়া হচ্ছে সাধারণত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে উচ্চ তাপ ও চাপে অসংখ্য মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পলিমার তৈরি করে তাকে সংযোজন পলিমার বলা হয়। আর এই পলিমারকরণ যে পদ্ধতি, এটা করে সংযোজন পলিমারকরণ। আর ঘনীভবন পলিমার হচ্ছে দুটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট কার্যকরী মূলকের মধ্যে ধাপে ধাপে রাসায়নিকভাবে যুক্ত হয় যে পলিমার তৈরি করে তাকে ঘনীভবন পলিমারকরণ বলা হয়। 2 নম্বর যে পার্থক্য, এই ধরনের পলিমার উৎপাদনের সময় সাধারণত ক্ষুদ্র অণু অপসারিত হয় না। এ ধরনের পলিমার তৈরির সময় সাধারণত ক্ষুদ্র অণুর অপসারণ হয় না, কিন্তু ঘনীভবন পলিমারকরণের ক্ষেত্রে বা ঘনীভবন পলিমার তৈরির সময় ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারিত হয়। 3 নম্বর যে পার্থক্য, এই সংযোজন পলিমারকরণের যে পলিমার শিকলটা, এটা সাধারণত দীর্ঘ হয়। পলিমার শিকল দীর্ঘ হয়। আর ঘনীভবন পলিমারকরণের ক্ষেত্রে পলিমার শিকলটা সাধারণত ক্ষুদ্র হয়। তারপর 4 নম্বর যে সংযোজন পলিমারকরণ যে প্রক্রিয়াটা, এটা সূচনা করার জন্য একটা সূচনা কারকের প্রয়োজন হয়। যে সংযোজন পলিমারকরণ প্রক্রিয়া শুরুর জন্য একটা সূচনা কারকের প্রয়োজন হয়, আর ঘনীভবন পলিমারকরণ প্রক্রিয়া শুরুকরণের জন্য সূচনা কারকের প্রয়োজন নেই। লাস্ট যে পার্থক্য, সংযোজন পলিমারকরণে মনোমার এবং পলিমারে উভয়ের সংখ্যাটি সমান থাকে। যে সংযোজন পলিমারকরণ প্রক্রিয়ায় মনোমার এবং পলিমারে উভয় পরমাণুর সংখ্যাটা সমান হয়, আর ঘনীভবন পলিমারকরণের ক্ষেত্রে মনোমারের তুলনায় পলিমারে পরমাণুর সংখ্যাটা একটু কম হয়। আবার বলি, প্রথম যে পার্থক্যটা, এটা হচ্ছে সংজ্ঞায়। 2 নম্বর পার্থক্য হচ্ছে এই সংযোজন পলিমারকরণে সাধারণত ক্ষুদ্র কোনো অণুর অপসারণ হয় না। ঘনীভবন পলিমারকরণে ক্ষুদ্র অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি এগুলো অপসারিত হয়।
3 নম্বর পার্থক্য হচ্ছে সংযোজন পলিমাকরণে পলিমার শিকড়টা সাধারণত দীর্ঘ হয়, আর ঘনীভবন পলিমাকরণে পলিমার শিকড় সাধারণত ক্ষুদ্র হয়। তারপরে সংযোজন পলিমাকরণ প্রক্রিয়া শুরু করার জন্য সূচনা কারকের প্রয়োজন হয়, আর ঘনীভবন পলিমাকরণ প্রক্রিয়া সূচনা করার জন্য কোনো সূচনা কারকের প্রয়োজন নেই। সর্বশেষ যে পার্থক্যটা এটা হচ্ছে সংযোজন পলিমাকরণে যে মনোমার এবং উৎপন্ন পলিমার উভয় ক্ষেত্রে পরমাণুর সংখ্যাটা তোমার সমান হয়, আর ঘনীভবন পলিমাকরণে মনোমারের তুলনায় পলিমাকরণে পরমাণুর সংখ্যা কম হয়। আমাদের যে 3 নম্বর যে টপিক, এটা ছিল পলিমার অণুর ফাংশনালিটি। পলিমার অণুর ফাংশনালিটি হচ্ছে পলিমার অণু কোনো বিশেষ অবস্থাধীনে অন্য কোনো অণুর সাথে বন্ধন গঠনের জন্য যতগুলো বিক্রিয়াকম স্থান থাকে। পলিমার অণু কোনো বিশেষ অবস্থাধীনে অন্য কোনো অণুর সাথে বন্ধন গঠনের জন্য যতগুলো বিক্রিয়াক্রম স্থান থাকে তাকে ওই অণুর ফাংশনালিটি বলা হয়। তো ঘনীভবন পলিমাকরণে অণুটি অবশ্যই বাইফাংশনাল হতে হবে। যে ঘনীভবন পলিমাকরণে অণুটি অবশ্যই বাইফাংশনাল হতে হবে। এখন দেখো যে পলিমার রসায়নের যে ফাংশনালিটির ধারণা এবং জৈব রসায়নের ফাংশনালিটির যে ধারণা, এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। জৈব রসায়নের ফাংশনালিটির ধারণা এবং পলিমার রসায়নের ফাংশনালিটির ধারণা একটু ভিন্ন ধরনের। যেমন মনে করো ইথিলিনকে জৈব রসায়নে একক ফাংশনাল হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু পলিমার রসায়নে এটাকে বাইফাংশনাল হিসাবে ধরা হয়। কারণ হচ্ছে যে চাপ ও তাপের প্রভাবে ইথিন অণুর যে পাই বন্ধন এটা ভেঙে বাই রেডিকেল সে তৈরি করতে পারে। এই কারণে তোমার জৈব রসায়নের যে ফাংশনালিটি এবং পলিমার রসায়নের ফাংশনালিটির ধারণাটা একটু ভিন্ন। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে ইথিনকে জৈব রসায়নে একক ফাংশনাল হিসেবে ধরা হয়, আর পলিমার রসায়নে এটাকে বাইফাংশনাল হিসেবে ধরা হয়। কারণ হচ্ছে যে পলিমার রসায়নের চাপ ও তাপের প্রভাবে ইথিন অণুর যে পাই বন্ধনটা আছে এটা ভেঙে সে ডাই রেডিকেল তৈরি করতে পারে। তারপরে পলিমাকরণ মাত্রা। পলিমাকরণ মাত্রা কোনো পলিমার অণু সৃষ্টিতে যে সংখ্যক মনোমার অণু অংশগ্রহণ করে তাকে পলিমাকরণ মাত্রা বলা হয়। অর্থাৎ কোন একটা পলিমার অণু সৃষ্টিতে যতগুলো মনোমার অণু অংশগ্রহণ করে ওই সংখ্যাটাকে তার পলিমাকরণ মাত্রা বলা হয়। এবং পলিমাকরণ মাত্রা এটা হচ্ছে পলিমারের আণবিক ভর, ডিভাইডেড বাই মনোমারের আণবিক ভর। যে পলিমারের আণবিক ভরটাকে যদি আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি এবং এটা যদি ছোট হাতের এম হয়, তাহলে পলিমাকরণ মাত্রা হবে পলিমারের আণবিক ভর ডিভাইডেড বাই মনোমারের আণবিক ভর। তারপর হচ্ছে বিক্রিয়ার ভিত্তি। বিক্রিয়ার ভিত্তিটা হচ্ছে ব্যয়িত কার্যকরীমূলক সংখ্যা। তারপর একটা পলিমাকরণ বিক্রিয়ায় যে ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া যে বাইফাংশনাল থাকে, বাইফাংশনাল যে গ্রুপগুলো থাকে এখানে
বিক্রিয়ার ব্যক্তিটা হচ্ছে ব্যয়িত কার্যকরী মূলকের সংখ্যা, ব্যয়িত কার্যকরী মূলকের সংখ্যা ডিভাইডেড বাই প্রাথমিক কার্যকরী মূলকের সংখ্যা। প্রাথমিক কার্যকরী মূলকের সংখ্যা, এই দুইটার যে অনুপাত, এটাকে বলা হয় বিক্রিয়ার ব্যক্তি। তা আমরা মোটামুটি পরিমাণের ক্ষেত্রে ফাংশনালিটি কি, পরিমাপকরণ মাত্রা কি, বিক্রিয়ার ব্যক্তি কি, এগুলো আলোচনা করলাম। এখন আমাদের যে সর্বশেষ যে টপিক, এটা হচ্ছে ক্যারোথার্স সমীকরণ। ক্যারোথার্স খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য পরীক্ষা আসতে পারে। 1929 সালে বিজ্ঞানী W.H. ক্যারোথার্স সালে বিজ্ঞানী W.H. ক্যারোথার্স পরিমাপকরণ সিস্টেমের গড় ফাংশনালিটি পরিমাপকরণ মাত্রা ও বিক্রিয়ার যে ব্যক্তি, আমরা একটু আগে আলোচনা করলাম, বিক্রিয়ার ব্যক্তি, এগুলোর মধ্যে সম্পর্কযুক্ত করে একটা সমীকরণ সে প্রতিপাদন করেছিল, যেটাকে তার নামানুসারে ক্যারোথার্স সমীকরণ বলা হয়। আবারও বলে, কোনো পরিমাপকরণ সিস্টেমের গড় ফাংশনালিটি, পরিমাপকরণ মাত্রা ও বিক্রিয়ার ব্যক্তি, এগুলোর মধ্যে সম্পর্কযুক্ত করে বিজ্ঞানী ক্যারোথার্স যে সমীকরণ প্রতিপাদন করেছিলেন তাকে ক্যারোথার্স সমীকরণ বলা হয়। ধরা যাক কোনো পরিমাপকরণ সিস্টেমের ক্ষেত্রে প্রাথমিক বিক্রিয়করণ সংখ্যা প্রাথমিক বিক্রিয়ক অনুসংখ্যা হচ্ছে N0 এবং তার যে ফাংশনালিটি গড়, এটা হচ্ছে FAV। আবার ধরে নিলাম যে পরিমাপকরণ প্রক্রিয়া অংশগ্রহণকারী যে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক, যেমন মনে করো কার্বক্সিল মূলক, OH মূলক, এগুলো ভৌতমিত্তিক পরিমাণে আছে। এখন সুতরাং পদ্ধতির প্রাথমিক ক্রিয়াদর্শী গ্রুপের যে মোট সংখ্যাটা, প্রাথমিক ক্রিয়াদর্শী গ্রুপের মোট যে সংখ্যা, এটা হচ্ছে, এটাকে আমরা এটা দিয়ে N0 FAB। যদি কোনো সময়টিতে বিক্রিয়ার ব্যক্তিটা পি হয়, যদি কোনো সময়টিতে বিক্রিয়ার ব্যক্তি পি হয় এবং ওই সময় বিক্রিয়ার মাধ্যমে n সংখ্যক কোনো অবশিষ্ট থাকে, n সংখ্যক কোনো অবশিষ্ট থাকে। আবার বলি, যদি টি সময়ে কোনো একটি বিক্রিয়ার ব্যক্তি পি হয় এবং ওই সময়ে n সংখ্যক কোনো অবশিষ্ট থাকে, তাহলে টি সময়ে বিক্রিয়া মাধ্যমে ব্যবহৃত হয় অপসারিত হয়েছে এমন অনুসংখ্যা হচ্ছে, যে অপসারিত যে হয়েছে এমন গ্রুপের সংখ্যাটা হবে, কি সময় বিক্রিয়া অংশগ্রহণ করে অপসৃত হয়েছে এমন গ্রুপের সংখ্যা হচ্ছে N0 মাইনাস N। এখন যে বিক্রিয়া মাধ্যম থেকে একটি অণু
অপসারিত হওয়া মানে যেহেতু তোমার ঘনীভবন বিক্রিয়াটা বাইফাংশনাল অণুর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে বিক্রিয়া মাধ্যম থেকে একটা অণু অপসারিত হওয়া মানে হচ্ছে দুইটি কার্যকরী মূলক অপসারিত হওয়া। যে একটি অণু অপসারিত হওয়ার অর্থ হচ্ছে দুইটা কার্যকরী মূলক অপসারিত হওয়া। সুতরাং টি সময়ে অপসৃত গ্রুপের যে মোট সংখ্যা, তখন এটা হবে 2n0 - n। আবার বলি যে বিক্রিয়া মাধ্যম থেকে কোনো একটা অণু অপসৃত হওয়ার অর্থ হচ্ছে এখান থেকে দুইটা কার্যকরী মূলক অপসারিত হওয়া। কারণ আমরা জানি ঘনীভবন পরিমাপকরণ প্রক্রিয়াটা সাধারণত বাইফাংশনাল অণুর ক্ষেত্রে প্রযোজ্য। তো সুতরাং যে বিক্রিয়ার যে ব্যক্তিটা পি ইকুয়াল টু লেখা যায় ব্যয়িত ক্রিয়াদর্শী গ্রুপের সংখ্যা, যে ব্যয়িত ক্রিয়াদর্শী গ্রুপের সংখ্যা ডিভাইডেড বাই প্রাথমিক ক্রিয়াদর্শী গ্রুপের সংখ্যা। এখন ব্যয়িত ক্রিয়াদর্শী গ্রুপের সংখ্যা হচ্ছে 2n0 - n ডিভাইডেড বাই প্রাথমিক ক্রিয়াদর্শী গ্রুপ ছিল এরকম n0 F AB। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, P ইকুয়াল টু লেখা যায় 2/F AB। এইটা দিয়ে এটাকে বাদ করলে এটাকে লেখা যায় 1 - n/n0। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এখন গড় যে পরিমাপকরণ যে মাত্রা, আবার গড় পরিমাপকরণ মাত্রা এটাকে xn দ্বারা প্রকাশ, xn বার ইকুয়াল টু হচ্ছে n0/n। যে প্রাথমিক কার্যকরী গ্রুপের সংখ্যা ডিভাইডেড বাই সক্রিয় অণু, যেটা সক্রিয় অণুর সংখ্যা, এটাকে আমরা 2 নং দিয়ে রাখলাম। এখন যদি পরিমাপকরণ সিস্টেমের যে আয়তম উপাদানের মূল সংখ্যা ni এবং ফাংশনালিটি fi হয়, তাহলে গড় ফাংশনালিটি এটা হবে FAB equal to summation of ni fi by summation of ni। এটাকে আমরা 3 নং সমীকরণতে রাখবো। যেটা বলেছিলাম যে আয়তম উপাদানের মোট সংখ্যাটা ni এবং ফাংশনালিটি যদি fi হয়, তাহলে গড় ফাংশনালিটি হবে এই দুইটার গুণফল সামেশন অফ ডিভাইডেড বাই যে মোট সংখ্যাটা। এখন আমরা যদি 1 নং হতে যাই, এখন 1 নং হতে আমরা এটা জানি। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি যে P equal to 2/F AB, আর আমাদের 2 নং সমীকরণটা ছিল এরকম 1 - 2 নং সমীকরণটা ছিল এরকম xn equal to n0/n। এটা হচ্ছে n/n0 উল্টা, তার মানে এটাকে লেখা যায় 1/xn বার। এটা আমরা লিখবো যে 2 নং হতে। এখন যদি আমরা এটাকে এইভাবে গুণ করে দেই যে P into F AB equal to 2 - 2/xn বার, লেখা যায়
তো এটাকে আবার এরকম লিখতে পারি, মাইনাসটা যদি এই পাশে লিখি 2y xn বার ইকুয়াল টু 2 মাইনাস p ইন্টু f a b। এখন যদি আমরা আর গুণ করে দেই, xn বার ইকুয়াল টু xn বার আর গুণ করলে এটা হবে 2 মাইনাস p ইন্টু f a b ইকুয়াল টু 2। তো সুতরাং xn বার ইকুয়াল টু 2 বাই 2 মাইনাস p ইন্টু f a b। এই সমীকরণটি পরিমাকরণের গড় ফাংশনালিটি, তারপরে ব্যক্তি এবং পরিমাকরণ যে মাত্রা, পরিমাকরণ মাত্রা, ব্যক্তি এবং গড় ফাংশনালিটি এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে, এবং এটি হচ্ছে তোমার ক্যারোথার্স সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে ক্যারোথার্স সমীকরণ। ধন্যবাদ সবাই।